প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ২৭শে সেপ্টেম্বর ২০২৪, ২৩শে রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি। আপনাদের অনেকের অনুরোধে আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন পর্ব। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে প্রতি শুক্রবার এখন হতে জুমাবার আমরা চেষ্টা করব গত এক সপ্তাহে ঘটে যাওয়া মুসলিম বিশ্বের নানা গুরুত্বপূর্ণ খবরগুলো একসাথে আপনাদের সামনে তুলে ধরতে। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে থাকবেন। আর দেশ বিদেশে কোথা হতে কে দেখছেন দয়া করে কমেন্টসে জানাবেন। আমরা শুরু করছি আজকের মুসলিম বিশ্ব সংবাদ। একটি ব্যতিক্রমধর্মী ঘটনা দিয়ে শুরু করছি আজকের মুসলিম বিশ্ব সংবাদ। লেবাননে টিভিতে লাইভ চলাকালে সাংবাদিকের বাসায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা। লেবাননের একজন সাংবাদিক একটি লাইভ টিভি সাক্ষাৎকার নিচ্ছিলেন। বাসা থেকে এই সাক্ষাৎকারটিতে যুক্ত ছিলেন তিনি। সাক্ষাৎকার চলার সময় হঠাৎ করে তার বাড়িতেই একটি ইসরায়েল ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়। সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। লাইভ সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং পুরো স্ক্রিনটি অন্ধকারে ঢেকে যায়। গত মঙ্গলবার ২৪শে সেপ্টেম্বর ভয়াবহ ঘটনাটি ঘটে। এই সাংবাদিকের নাম হচ্ছে ফাদি বাউনিয়া। তিনি লেবাননি মিরা ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের এডিটর ইন চিফ হিসেবে কাজ করছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায় লাইভ চলাকালেই কথা বলছিলেন ফাদি। হঠাৎ তার বাড়িতে প্রচণ্ড শব্দে ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণটি ঘটে। সঙ্গে সঙ্গে ফাদি চিৎকার করে ওঠেন এবং স্ক্রিন টিভি বন্ধ হয়ে যায়। অবশ্য সৌভাগ্যক্রমে তিনি এই ঘটনায় বেঁচে যান। এরকম বিকৃতি ও ভয়াবহ ঘটনা অবশ্যই ইসরায়েলের জন্য নতুন কিছু নয়। ইসরায়েল আল জাজিরার গাজা অফিসেও হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছিল। এবার আসছি লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৭০০ ছাড়ালো। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর। লেবাননে ইসরায়েলি হামলা চলছেই। যুক্তরাষ্ট্র ও ফ্রান্স সহ আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের প্রতি লেবাননে এই যুদ্ধবিরতির আহ্বান জানালেও তেল আভিভ লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে। আল জাজিরা জানায় এই হামলায় ২৭শে সেপ্টেম্বর শুক্রবার সকাল পর্যন্ত নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছে কয়েক হাজার। উল্লেখ্য, গত সপ্তাহে ২ দফায় লেবাননের হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সমগ্র বিশ্বের দেশগুলোকে গাজা গণহত্যার জন্য দায়ী করেছেন। তিনি বলেছেন, আমাদের সঙ্গে যা ঘটছে তার জন্য সমগ্র বিশ্ববাসী দায়ী। অবিলম্বে যুদ্ধ অবসানে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। ইসরায়েল গত অক্টোবরে হামলা শুরু করার পর জাতিসংঘে এটি তার প্রথম ভাষণ। মাহমুদ আব্বাস পশ্চিম তীর ও গাজায় রক্তপাতের অবসানে ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। মাহমুদ আব্বাস বলেন, যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধে ইসরায়েলকে কূটনৈতিক সহায়তা দিচ্ছে এবং অস্ত্র সরবরাহ করেই চলেছে। ইসরায়েলি আগ্রাসনে গাজায় বর্তমানে প্রাণহানির সংখ্যা ৪১,৫৩৪ জনে পৌঁছেছে বলে উপত্যকার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সেনাবাহিনীকে সর্বশক্তি দিয়ে লেবাননে নতুন করে হামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশের পার্শ্ববর্তী আসামে উচ্ছেদ করা হলো ৪৫০ মুসলিম পরিবারকে। ভারতের পশ্চিম আসামের গোয়ালপাড়া জেলায় ৪৫০টি মুসলিম পরিবারকে উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। স্থানীয় প্রশাসন বলছে তারা সংরক্ষিত বনাঞ্চল দখল করে বাড়িঘর তৈরি করে আসছিলেন। অন্যদিকে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক বা RSS পত্রিকা অর্গানাইজার এই পরিবারগুলোকে বাংলাদেশি বংশোদ্ভূত বলে অভিহিত করেছে। যদিও বিশ্লেষকরা বলছেন মূলত মুসলিম হওয়ার কারণেই তাদের উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ হওয়া ৪৫০টি পরিবারের সদস্য সংখ্যা ২,০০০। উচ্ছেদের কারণে বিপুল পরিমাণ বনাঞ্চল খালি করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেছেন স্থানীয় সরকারি কর্মকর্তারা। বন কর্মকর্তারা জানান, এলাকাটিতে হাতির বসবাসের উপযোগী করে তোলা হবে। RSS এর পত্রিকাটি বলছে, এসব লোকজন ইসলামপন্থীরা ২০০১ হতে ২০১৬ সালের মধ্যে কংগ্রেস সরকারের আমলে সংরক্ষিত বনাঞ্চল দখল করে বসবাস করে আসছিলেন। অন্যদিকে ভুক্তভোগীরা সাংবাদিকদের জানিয়েছেন, বছরের পর বছর বংশানুক্রমে তারা আসামে বসবাস করে আসছিলেন। মুসলিম বিদ্বেষী বিজেপি সরকার তাদের পরিকল্পিতভাবে উচ্ছেদ করেছে। কাতারে নাগরিকরা এখন হতে যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। অ্যাসোসিয়েট প্রেস এপির এক নিউজে বলা হয়েছে, কাতারি নাগরিকরা এখন হতে সম্পূর্ণ বিনা ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন। ব্রুনাইয়ের পর কাতারি হচ্ছে দ্বিতীয় দেশ যারা যুক্তরাষ্ট্রে ভিসা মুক্ত সুবিধা পেল। বিগত কয়েক বছরে কাতার যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্রে পরিণত হয়েছে। বিশেষ করে আফগানিস্তানের তালেবান হতে নিষ্কৃতি পেতে কাতারের বিরাট ভূমিকা ছিল। পরবর্তীতে গাজায় হামাসের সাথে দর কষাকষিতেও হামাসের সাথে কাতারের বিরাট ভূমিকার কথা জানা যায়। এ নিয়ে ৪২টি দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে বিনা ভিসায় প্রবেশ করতে পারবেন।
এ নিয়মে কাতারি নাগরিকরা বিনা ভিসায় কাতারে ব্যবসা বা পর্যটনের জন্য 90 দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন বলে এ নিয়মে বলা হয়েছে। কাশ্মীরে বিধানসভা নির্বাচনে 40 বছরের রেকর্ড ভঙ্গ। ভারতীয় অস্থিতিশীল কাশ্মীরে একসময় যেখানে স্বাধীনতাকামী সংগঠনের সাথে গুলি বিনিময় আর ভোট বয়কটের অহরহ শোনা যেত, সেখানে গত মাসে অনুষ্ঠিত লোকসভা এবং এবার সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে 62% পর্যন্ত ভোট কাস্ট হয়েছে বলে জানা গেছে, যা বিগত প্রায় 40 বছরের মধ্যে এই প্রথম। গত 18 সেপ্টেম্বর প্রথম দফা বিধানসভা নির্বাচনে কর্মকর্তারা জানান কাশ্মীরের লোকসভা এবং বিধানসভা নির্বাচন সব মিলিয়ে 7টি ভোটের রেকর্ড এই নির্বাচনে ভঙ্গ করেছে। অথচ এই কাশ্মীরেই মাত্র কিছুকাল আগেও নির্বাচন মানেই ছিল হুরিয়াত বা বয়কটের ডাক। আর পাশাপাশি অভিযোগ করত বয়কটের ডাক ব্যর্থ করতে ভারতীয় সেনাবাহিনী জোর করে গ্রামবাসীদের বন্দুকের মুখে পুলিং বুথে নিয়ে যেতেন। কিন্তু এবার জম্মু কাশ্মীরে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবেই ভোটদানে এগিয়ে এসেছেন। ভারতের বর্তমানে রাষ্ট্রীয় দল বিজেপি বলছে 5 বছর আগে 370 ধারা বিলুপ্ত করেই তারা কাশ্মীরকে মূল ধারা ফিরিয়ে আনতে পেরেছেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন অন্য কথা। তারা বলছেন বিজেপির এতে কোনো কৃতিত্ব নেই, বরং বিপুল সংখ্যায় ভোট দিয়ে জনগণ ভারতীয় বিজেপির এই পদক্ষেপের বিরুদ্ধে, বিতর্কিত পদক্ষেপের বিরুদ্ধেই বরং প্রতিবাদ জানাচ্ছেন। কাশ্মীরে নিষিদ্ধ ঘোষিত জামায়াত ইসলামী নেতারাও ব্যক্তিগতভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা এবার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বলে বিশ্লেষকরা আভাস দিয়েছেন। প্রিয় দর্শক, আজকের মতোই বিশ্ব সংবাদ, মুসলিম বিশ্ব সংবাদ এখানেই শেষ করছি। আগামীতে ইনশাল্লাহ দেখা হবে। আপনারা কে কি বিষয় জানতে চাচ্ছেন আমাদেরকে কমেন্টসে জানাবেন।